বাংলাদেশের সত্য কথা বলে আমি কি করব? কি করব? কার জন্য বলবো? ডক্টর মোহাম্মদ ইউনূস বিরক্ত হয়ে কি করছে জানেন? সেও বলবে এক সময়, এই কম, এই জাতিকে আমি আর টিকাতে পারবো না, এদেরকে রিপ্রেজেন্ট করার মতো আর মানসিকতা আমার নাই। আমি সার্বিকভাবে 84 বছর বয়সে আমি চেষ্টা করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সে বর্তমানে যেভাবে সরকার পরিচালনা করছে, আমি তো দেখি এই বিএনপি তাকে বিচারের দাঁড় করায় দিবে, জনগণ তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিবে। তাজুল ইসলাম অনতি বিলম্বে আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন এফেক্টিভ লিডার। আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আপনার নিজ চোখে ইউ বিকাম এ উইটনেস দ্যাট আপনি ওখানে বোমা দেখেছেন, কিন্তু ওই বোমার উপরে কোনো মামলা হয় নাই। আপনি দেখেছেন আয়না ঘরের সুরথাল, অন্যান্য প্রমাণাদি ধ্বংস করা হয়েছে। কে ধ্বংস করা হয়েছে? ওটার জন্য কি কোনো মামলা হয়েছে? এখন পর্যন্ত একটা মামলা দায়ের হয় নাই। কেন হয় নাই? এই দায়ভার কার উপরে যাবে? তাজুল ইসলাম সাহেব কার উপরে যাবে? তাজুল ইসলাম এক খুনিকে নিয়ে কথা বলেছে। আসুন তাজুল ইসলামের কথাটা একটু আমরা শুনি। একটা গল্প বলি। একজন আসামি আছে যার ব্যাপারে আমরা তদন্ত পেয়েছি যে নিজের হাতে মাথায় গুলি করে 1030 জন মানুষকে সে হত্যা করেছে, যাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তার একটা নেশা ছিল, বন্দীদেরকে যখন চোখ হাত পা বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যায় নৌকার মধ্যে, গুলি করতো, যখন গুলি করে লাশটা নদীতে ফেলতো, সেই সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিয়ে করত। তা আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন? জবাব হচ্ছে যে উনি গুলি করার পরে নিহত ব্যক্তির মগজ এবং রক্ত ছিটে এসে যখন তার হাতে লাগতো, গরম লাগতো, তখন তার মধ্যে ফিলিংস আসতো। আমার কত ভাইকে এভাবে খুন করেছে ওই খুনি। এখন তাজুল ইসলাম সাহেব, আপনার সম্পর্কে আমি নেগেটিভ না, আমি পজিটিভ ওয়েতে যদি ধরি, আপনি এই সুবিচারগুলো করবেন, চেষ্টা করবেন যথাযোগ্যভাবে এই বিচারগুলো করতে। কিন্তু আমি হতাশ হই আপনাকে নিয়ে। কেন হতাশ হই? আপনি নিজ চোখে দেখেছেন আয়না ঘরে বোম সেট আপ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার জন্য। ওই বোম সেট আপের পরে আজ অবধি আপনি পারেন না আপনার তত্ত্বাবধানে কাউকে দিয়ে একটা মামলা করানোর জন্য। এখন আপনি বলছেন একটা লোক 1030 জন মানুষকে খুন করেছে। আপনি কি মনে করেন নাকি দেশে নির্বাচন দিলে তারা এইসব খুনের বিচার করতে দেবে? আমি তো দেখি না আপনাকে বিচার করতে দেবে। আমি তো দেখি আপনাকেই তারা লটকায় দিবে। আপনি তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রোটেকশন পাবেন? আমি তো দেখি না। এবার আরেকজনের একটা ভিডিও দেখব। এই ভবনে যে কাজগুলো হতো সেটা যদি আমরা সত্যটা জানি, তাহলে আপনারা প্রত্যেকে বলবেন প্রত্যেকটা উপজেলায় এরকম করে একটা অফিস হওয়া উচিত। কারণ কি, কেন আমি সেটা বলছি? কারণ হচ্ছে এই শেখ হাসিনা 17 বছরে সুয়ের আগার দিয়ে যেভাবে খোঁচানো হয়, ঠিক ওইভাবে খুঁচি খুঁজে চেষ্টা করেছেন হাওয়া ভবনের দোষ খুঁজে বের করতে। কিন্তু 22 জন স্টাফের মধ্যে একটা স্টাফের বিরুদ্ধে একটা মামলা, একটা অভিযোগ, একটা তথ্য উপাত্ত প্রমাণ করতে পারেনি। আমাদের এই সত্য বলতে হবে। এবং এই হাওয়া ভবনে এখানে যে কর্মকর্তারা যারা কাজ করত, তাদের কাজ কি ছিল? আজকে আপনারা যে তরুণদের এই সমাবেশ দেখতে পাচ্ছেন, এই কাজটাই, এই ধারণা, এই কনসেপ্ট তৈরি হচ্ছিল ওইখানে বসেই। এই আওয়ামী লীগ পিরিয়ডে তারা সিআরআই নামক একটা সংগঠন, একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, যেই প্রতিষ্ঠানকে সরকারি ফান্ডে যেটাকে চালানো হতো। আর উল্টা তারেক রহমান কি করেছিলেন? তিনি হাওয়া ভবনে সরকারের
সকল সুবিধা থেকে বের হয়ে এসে হাওয়া ভবন অফিসে তিনি কর্ম শুরু করেছিলেন। কেন? সরকারের প্রভাব মুক্ত থাকতে চেয়েছিলেন, তিনি চাননি। এই লোকের নাম মেজর রেজা। আপনি বিএনপি নমিনেশনের জন্য বা বিএনপি সরকার গঠন করলে আপনাকে একটা মন্ত্রণালয় দেওয়ার জন্য যেভাবে তেল মাখা খুব ভালো মাখছেন, আপনাকে হয়তো নমিনেশনও দিবে একটা মন্ত্রণালয়, কোন জায়গায় প্রতিমন্ত্রী টন্ত্রী কোন জায়গায় আপনাদের বসায় দেবে। আপনি হাওয়া ভবনের প্রশংসা করছেন, কারো বিরুদ্ধে মামলা হয় নাই। হাওয়া ভবনের দায়িত্বে ছিল গিয়াসউদ্দিন আল মামুন, সে কোথায়? আপনি বলবেন গিয়াসউদ্দিন আল মামুন কোন দুর্নীতি করে নাই? হাওয়া ভবনের তারেক রহমানের ডান পাশে বা পাশে ঘুরত মোসাদ্দেক ফালু এবং তার ভাই নুরু। আপনি বলবেন তারা কোনো দুর্নীতি করে নাই? হাওয়া ভবনের প্রতিদিন দেখা সাক্ষাৎ করে চাঁদাবাজি করত বাবর সহ আরো কিছু লোকজন। আপনি বলেন চাঁদাবাজি করে নাই? আপনি বলবেন হাওয়া ভবনে বসে ইলেকট্রিক খাম্বা লাগানো হয়েছে যেখানে ইলেকট্রিক তার লাগানো হয় নাই, যার জন্য জনাব তারেক রহমানের নাম হয়েছে তারেক রহমান ওরফে খাম্বা তারেক। এরপরে ওখানে হয় নাই? মেজর রেজা তেল মারা কথা বলেন। এখন আপনি বলবেন জেকব মিল্টন আপনার মন্ত্রী হওয়ার দরকার নাই, জেকব মিল্টন আপনার এমপি হওয়ার দরকার নাই, আমি রেজার আছে। ওয়েল, তাইলে আর আমার কোনো কথার জবাব আপনার আর তাইলে আর কিছু বলার নাই। আমি মন্ত্রী হইতেও চাই না, এমপি হইতেও চাই না, অ্যাম্বাসেডর হইতেও চাই না, কিন্তু আপনি বলবেন যে আপনার দরকার আছে। ঠিক আছে, তো তার যদি দরকার থাকে তো আপনি ঠিকই করছেন। কিন্তু একটা কথা আমি হাওয়া ভবন নিয়ে বলতে পারি, জনাব তারেক রহমান যদি একটা হাওয়া ভবন তৈরি করে বলতো আই এম রানিং এ নট ফর প্রফিট অর্গানাইজেশন, অলাভজনক একটা প্রতিষ্ঠান, একটা শ্যাডো গভর্নমেন্ট কিভাবে চালাতে হয় আমি এখানে বসে রিসার্চের উপরে, স্টাডির উপরে আমি গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করব, যেভাবে আইপ্যাক করে, যেখানে আমেরিকান একটা সংগঠন অনেকগুলো করে সরকারকে ইনফ্লুয়েন্স করার জন্য। তারেক রহমান যদি বলে, আপনি বলছেন না প্রত্যেকটা জেলায় জেলায় হাওয়া ভবন হওয়া উচিত, কেন? চাঁদাবাজি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, দখলবাজি করার জন্য। 64 জেলায় যদি 64টা হাওয়া ভবন হয়, এই বিএনপি অফিসের মধ্যে মার্ডার হবে প্রত্যেকটা জেলায় প্রতিদিন 5টা। Major Reza, are you freaking normal or abnormal? You should be out of your mind, man. You have no... আজকের আমি গালি দেব না, আজাইরা এইসব কথাবার্তা, তেল মারা কথাবার্তা কই পাইছেন আপনি? দর্শকবৃন্দ, শেষ একটা ভিডিও দেখাবো এবং আজকের অনুষ্ঠান আমি শেষ করব। যদি কলিজায় জোর থাকে, যে চাপাবাজি করেন ওই চাপার মাধ্যমে দয়া করে জবাব দেবেন। আমরা জানতে চাই ধর্মীয় ভাবে আপনি কোর্ট থেকে পাস করেছেন। আমরা কিন্তু উভয়ই কিন্তু ডবল কামেল, কামেল হাদিস এবং ফেকায় কিন্তু আমরা ফার্স্ট ক্লাস। সে মিথ্যা কোনো মুফতি লেখি না, বরং ফার্স্ট ক্লাস মুফতি লেখি। এখন লেখা উচিত ছিল ফার্স্ট ক্লাস মুফতি, কি কথা ঠিক না? যাই হোক, এগুলি ব্যক্তিগত প্রশ্ন কখন ছুড়ে মানুষ, ছোড়ার কারণটা কি? দর্শকবৃন্দ, গোরখোদক আব্বাস জানতে চায় চরমনায় পীর কোন জায়গা থেকে মুফতি টাইটেল পেয়েছে। মানুষের কি হায়া, লজ্জা, এগুলো কি কিছু আছে? গোরখোদক আব্বাস
আপনি বলছেন আপনি মুক্তিযোদ্ধা, আপনি কোন জায়গায় মুক্তিযুদ্ধ করেছেন? আপনি কার আন্ডারে, কোন সেক্টরে আপনি মুক্তিযুদ্ধ করেছেন? আপনি কোন বিষয়ে লেখাপড়া করেছেন? আর আপনি, আপনার বাপ, আপনার দাদা ছিল গোরখোদক, বাপও ছিল গোরখোদক ছোটবেলায়, তারপরে পুরি বিক্রি করছে আর দপ্তরিগিরি করছে। এই শাহজাহানপুরে আপনি এই জায়গা জমির মালিক, আপনি কিভাবে হয়েছেন? আপনার প্রতিদিনের ইনকাম কত? ঢাকা ব্যাংক, আপনি কি করে ঢাকা ব্যাংকের মালিক হন? এর জবাব কি আপনি দিচ্ছেন? আপনি প্রত্যেক মাসে 80 দশকের প্রথম দিকে আপনি কমলাপুর রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের ওইখানে আপনার গুন্ডা পান্ডা সহ আপনি মোসাদ্দেক ফালু, নুরু ওইখানে দাঁড়ায় দাঁড়ায় হাইজ্যাক করতেন। মাসের 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ মাসের শেষে আপনারা দাঁড়ায় দাঁড়ায় ওইখানে চাঁদা নিতেন। লোকজন বেতন পাইয়া বাসায় আসতো, আপনারা ওইখানে বসে চাঁদাবাজি করতেন। আজকেরও আপনি প্রতিদিন 2.5 থেকে 3 কোটি টাকা চাঁদা তুলেন পরিবহন ব্যবসা থেকে, টেন্ডারবাজির থেকে, দখলবাজির থেকে আপনি কাজগুলো করেন। আপনি এখন এই চরমোনাইয়ের দিকে তাকাইছেন, হারা পীরগিরি কেন করে? কেন ভবিষ্যতে কি আপনারও পীর হওয়ার সম্ভাবনা আছে? আপনারা এই চাঁদাবাজি ব্যবসায়ীকে একটু ভাটার দিকে গেছে, কারণ আপনারা আমি চাঁদাবাজ বানাই দিছি, গোরখোদক বানাই দিছি, এই জন্য আপনার এখন পীর হইতে ইচ্ছা করতেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার, এই হচ্ছে আমাদের বাংলাদেশিদের চরিত্র।